নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারত আমেরিকা যৌথভাবে 10 বছরের একটি চুক্তি করতে চলেছে। বাংলাদেশকে সেন্টার করে দক্ষিণ পূর্ব এশিয়ায় 10 বছরের যে চুক্তিটা হচ্ছে সেটা নিয়ে গতকালকে আমি বলেছিলাম সার্জিও গোরের সঙ্গে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করের যে কথাবার্তা হয়েছে সেই কথাবার্তা দাদা বারবার আপনাদের বলেছিলাম যে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, সকল প্রকার সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে দিল্লি ও ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ, এই মর্মে লিখিত চুক্তি করতে হবে। সেই চুক্তিটা হবে কি, জয়েন্ট অ্যাকশন টাস্ক ফোর্সের যে চুক্তি একটা হয়েছিল সেই চুক্তি অনুযায়ী, তার সিদ্ধান্ত অনুযায়ী, যেটা 2026 সাল, এখন 2026 থেকে 2036 সাল পর্যন্ত চলবে। কালকে এই সমস্ত কথাবার্তা হওয়ার পর তারপরেতে সার্জিও গোর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা বলে আজকে সকালবেলা তিনি জানিয়েছেন যে ভারতবর্ষের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সেই চুক্তি করতে রাজি হয়েছে এবং সেটা যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি সম্ভব। মানে আমাদের বিদেশ সচিব গেলে সেই চুক্তির খসড়া তৈরি করা হবে। আমাদের বিদেশ সচিবের সঙ্গে আমাদের বাণিজ্য দপ্তরের অনেকগুলো অফিসার তারাও সমস্ত যাচ্ছেন এবং সম্ভবত বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলও যেতে পারেন এমন খবরও শোনা যাচ্ছে, কিন্তু সেটা সরকারি সূত্রে এখনো সমর্থন করা হয়নি। এখন এই যে আপনারা প্রশ্ন করতে পারেন হঠাৎ আমেরিকার এই দৌড়ঝাঁপ কেন, সেটা তার কারণটা হচ্ছে, আমি আপনাদের বলি, আমেরিকার সঙ্গে ভারতের কত ডিল ছিল, টোটাল ট্রেডটা কত ছিল। ভারত আমেরিকা বাণিজ্যের মূল তথ্য 2024-25 মোট বাণিজ্য 131.84 বিলিয়ন মার্কিন ডলার। ভারত থেকে রপ্তানি হচ্ছে 86.51 বিলিয়ন মার্কিন ডলার। আমেরিকা থেকে আমদানি হচ্ছে 45.33 বিলিয়ন ডলার। এই টোটাল এটা হচ্ছে গিয়ে 131 বিলিয়ন ডলার। এটা হচ্ছে টোটাল। এটা আপনারা দেখে পজ করে দেখে নিতে পারেন, এইটা এখানে রয়েছে, পজ করে আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে গুগল থেকে নেওয়া, এর 2024-25 এই আর্থিক বর্ষে এটা রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এখন তার মানে আমরা 131 কোটি টাকা, 131 বিলিয়ন ডলারে আমরা এটা হারিয়েছিলাম। গত কয়েক মাস ধরে আমাদের চলছিল এটা নিয়ে, এই ট্যারিফ এত হুঙ্কার টুঙ্কার এই সমস্ত হচ্ছিল। তো এখন এই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে, সেটা তো সম্পূর্ণ দায়ী যে হচ্ছে ইউএস। সে তো এই ব্যাপারে তো আপনারা সবাই জানেন, এখন সে আর ঘেঁটে লাভ নেই। কিন্তু গতকালকে যে মারাত্মক খবরটা বেরিয়েছে তাতে কিন্তু সকলের পিলে চমকে গেছে। পিলেটা কিরম চমকে, যে ঠেলায় পড়লে কিরম মানে সাহেবরা সব গাছে ওঠে। দেখুন, আমাদেরকে ইন্ডিয়ান এক্সপ্রেস একটা খবর করেছে, সাইনিং অফ এফটিএ ইজ স্টার্ট, their success will be judged by gain in global market। দেখুন, ঠিক আছে, লিখছে কি, India has recently concluded major trade agreements with European Union and UK and Australia, reserving a period of more inward-looking trade policy. The European Union and United Kingdom together account for about 30% of global imports of low-skilled manufacturing products such as apparel, footwear, assembled electronics, and etc. Free trade agreement with this market give Indian exporters zero duty access to a 3.5 trillion market, creating a strong platform for export growth. আপনারা এটাও আপনারা পজ করে দেখে নিতে পারেন, আমি যেটা আপনাদের দেখালাম।
এটা হচ্ছে হেডিং। আরো পিলে চমকানো যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়ার খবর। আরবিআই প্রপোজ লিঙ্কিং ব্রিক্স ডিজিটাল কারেন্সি, সেজ রিপোর্ট। দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ রেকমেন্ডেড দ্যাট এ প্রপোজাল টু লিঙ্ক সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সিস to placed on the agenda in the 2026 যে আমাদের ব্রিক্স সামিট হতে যাচ্ছে, সেই ব্রিক্স সামিটে এটা হতে যাচ্ছে। এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার খবর। আরবিআই যেটা ব্রিক্স এর জন্য অনুমোদন করছে ব্রিক্স এর কারেন্সি হিসেবে। তাহলে এই যে খবরগুলো সব যদি আপনি টোটাল যদি এক জায়গায় করেন, তাহলে দেখবেন যে আমেরিকার এই গোয়ার্তুমির জন্য, মালিকের এই গোয়ার্তুমির জন্য মাত্র 131 বিলিয়ন মার্কিন ডলারের একটা বাজারের, তার মধ্যে আমেরিকা কত দিচ্ছে, ভারত কত দিচ্ছে, সেটা নিয়ে আপনার ডিটেলস দিলাম। এইটুকুর জন্য তিনি এত ট্যারিফের হুঙ্কার টুঙ্কার দিয়ে আলটিমেটলি হলো কি, ভারতের হাতে এসে পৌঁছালো 3.5 ট্রিলিয়ন মার্কিন ডলারের একটা বাণিজ্য চুক্তি। তাহলে জিতটা কার হলো, হারটা কার হলো? এখন যখন ইউকে হাত থেকে বেরিয়ে গেল, ইউরোপিয়ান ইউনিয়ন হাত থেকে বেরিয়ে গেল, অস্ট্রেলিয়া বেরিয়ে গেল, আচ্ছা আইসল্যান্ড, সুইজারল্যান্ড এরা কিন্তু কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে নয়, এদের সঙ্গে কিন্তু আলাদা করে হয়ে গেছে, ডিল হয়ে গেছে, ট্রেড ডিল হয়ে গেছে, সেগুলো আপনাদের বলা হয়নি, এগুলো কিন্তু আলাদা ডিল হয়ে গেছে। মোটামুটি কানাডার সঙ্গে এখন বাকি আছে, কানাডা এখন আসছে, ওই মার্কনি না কি যেন ওনার নামটা, তিনি আসছেন, ওনার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কেউ হবে, উনি আসছেন। উনি চায়নার সঙ্গে একটা ডিল করবেন, ইউকে আবার চায়নার সঙ্গে ডিল করছে। মানে ট্রাম্প যে জিনিসটা করেছেন, মালিক, আমি মালিকের সঙ্গে ইউনুসের খুব একটা তফাৎ দেখি না। ইউনুস করেছে সারা বিশ্ব থেকে বাংলাদেশকে আলাদা করে দিয়েছে। পাসপোর্ট দেখুন, ও বলেছিল সারা বিশ্ব বাংলাদেশের গায়ে ছুটে আসবে, সারা বিশ্ব বাংলাদেশকে আলাদা করে দিয়েছে, উল্টো কেস হয়ে গেছে। আর ট্রাম্প মালিক আমাদের সবাইকে শাসাতে গিয়ে, হাত পাকিয়ে মাস্তানি করতে গিয়ে, ট্যারিফের ধমকি দিয়ে তিনি সারা বিশ্ব থেকে একলা হয়ে গেছেন। এখন টনক নড়েছে যে সব তো আমার হাত থেকে চলে গেল, তার রইলটা কি? বেড়ালে তো সব মাছ খেয়ে গেছে, এখনো যদি এই বসে থাকি তাহলে কাঁটাটাও জুটবে না। ফলে এখন তড়ি ঘড়ি কি করে ভারতকে সন্তুষ্ট করা যায় এবং ট্রেড ডিলটাই করা যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। যদিও এখনো এই ট্রাম্পকে বাঁচানোর জন্য যারা রিপাবলিকান যারা এই রয়েছে, সদস্য রয়েছে, তাদের মধ্যে কিন্তু ট্রাম্প সমর্থক রয়েছেন, তারা বিভিন্ন পত্রিকাকে ম্যানেজ করে ট্রাম্পের সমর্থনে নানান রকম খবর টবর বার করছে, যেগুলো কিছুটা ভারতের পক্ষে, আবার ভারতের নিউট্রাল একটা খবর তৈরি করে ট্রাম্পকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেন যা ট্রাম্পই সমস্ত কিছু করছে ভারত যেন নিমরাজি। যেমন ভারত তেল কেনা কম করে দিচ্ছে রাশিয়া থেকে, ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, এই সমস্ত রিপোর্টস রয়টার্স যেগুলো করছে, সেগুলো সম্পূর্ণ হচ্ছে বিভ্রান্তিকর বলে আমাদের বিদেশমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী এই দুটোকে নস্যাৎ করে দিয়েছেন। এই রিপোর্টগুলোকে বলেছেন আমরা রাশিয়া থেকে এক ফোঁটাও তেল কিনি। হ্যাঁ, তেল কমানো হয়েছে, কারণ যেহেতু শীতকাল, এখন আমাদের বাড়িতে এসি চলে না, গাড়িতে এসি চলে না, এবং অন্যান্য কলকারখানা এসি গুলো চলে না বলে আমাদের এখানে এসির কি বলে তেলের কনজামশনটা, পেট্রোলের কনজামশন, ডিজেলের কনজামশনটা কম আছে। ওই কারণে এই শীতকালে একটু কম হয়, আবার গরমকাল এলে পরে ওই যে 10 মিলিয়ন ব্যারেল যেটা কম আসছে, ওইটা আবার উঠে যাবে। কারণ এত ধমকের মধ্যেও যখন রাশিয়া থেকে তেল কেনা ভারত বন্ধ করেনি, 50% ট্যারিফ বসানো সত্ত্বেও বন্ধ করেনি, এখন সব শেষের দিকে যখন আমাদের বিকল্প বাজার খোঁজা হয়ে গেছে, আমাদের প্রিটেড এগ্রিমেন্ট হয়ে গেছে, তখন কেন আমরা, কোন যুক্তিতে রাশিয়া থেকে আমরা
তেল কেনা বন্ধ করব, একটা যুক্তি থাকবে তো, তেল কেনা বন্ধ করব। ফলে এই সমস্ত ঘটনার মধ্যে পুরোটা জড়িয়ে রয়েছে বাংলাদেশ। আর ইউনূস সে বাঁচার জন্য কিন্তু সার্জিও গোরকে জ্বালিয়ে মারছে, দিন রাত ফোন করছে। সার্জিও গোর নিজে হাসতে হাসতে বলছেন, দিন রাত ফোন করছেন। সার্জিও গোর কালকে বিদেশমন্ত্রী জয়শঙ্করের বাড়িতে গেছিলেন, সেখানে তিনি বলেছেন যে আমার অফিসটা একবার দেখবেন না, আমি কোন অফিসে কাজ করছি, একবার তো আমার এত সুন্দর করে অফিসটা সাজিয়েছে, একবার তো আমার অফিসে চলুন। কিন্তু বিদেশমন্ত্রী তো আর একজন রাষ্ট্রদূতের অফিসে যেতে পারেন না। কিন্তু প্রথা ভেঙে তিনি বলেছেন ঠিক আছে আমি যাব। উনি বললেন তাহলে আপনার গাড়িতে আমি যাব। মানে খিচবেড়ি ফটো ট্রাম্পের কাছে গিয়ে পৌঁছাবে যে এটা, যে একদম বিদেশমন্ত্রীর সঙ্গে আমি গাড়িতে করে আমার রাষ্ট্রদূতের ভবনে আমি যাচ্ছি। তার মানে ভারতবর্ষে বিদেশমন্ত্রীর সঙ্গে আমার সখ্যতা এমন জায়গায় আমি পৌঁছে গেছি, যেটা দিয়ে একটা ট্রাম্পকে একটা নিজের বার্তা পৌঁছানোর ব্যাপার আছে, সেটাতে তার ওজন বাড়বে। যে যার ধান্দায় আছে আর কি, বুঝতে পারছেন। ট্রাম্প এখন নিজে বাঁচার চেষ্টা করছেন, এখন ঠেলায় পড়লে সব বেড়াল এখন গাছে ওঠে। তার মধ্যে আবার ব্রিক্সের একটা ওই ফোনাও আছে, যেখানে আপনাদের দেখালাম, টাইমস অফ ইন্ডিয়া বলেছে ব্রিক্স কারেন্সি বার করে দেবে বলে আমাদের SBI জানিয়ে দিয়েছে, এই যে রিজার্ভ ব্যাংক জানিয়ে দিয়েছে যে ব্রিক্সের কারেন্সি বার করে দেবে। সুতরাং ব্রিক্সের কারেন্সি নিয়ে এই যে আগামী যে অধিবেশন আছে ব্রিক্সের সমস্ত দেশগুলোকে নিয়ে, সেই অধিবেশনে এই কারেন্সিটা নিয়ে আলোচনা হবে এবং মালিক যাই করুন না কেন ব্রিক্স আটকাতে পারবেন না। আর এখানে ইউনূসের দন্তপাটি উৎপাদনের সমস্ত ব্যবস্থা মেটিকুলাস ডিজাইন আমরা করি না, আমরা যা করি খোলাখুলি করি, মেটিকুলাস ডিজাইনের মধ্যে যাই না। উনি মেটিকুলাস ডিজাইন করে হয়তো উনি ক্ষমতায় ভোট টোট করাতে পারেন, হ্যাঁ ভোট ফোট করাতে পারেন, কিন্তু যত ভোট করাবেন না উনি তত বেশি গাড্ডায় পড়বেন, উনি মরবেন নিজের গাড্ডায় নিজে পড়ে। আপনারা দেখে নেবেন এই ভোট যদি হয় তাহলে ইউনূসের কি হাল হবে। কারণ পৃথিবীর একটা দেশও এখনো পর্যন্ত বলেনি যে ইনক্লুসিভ নির্বাচন ছাড়া ভোট হোক। সবাই বলেছে কিন্তু ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, একটা দেশও বলেনি এক্সক্লুডিং নির্বাচন করতে হবে, একটা দেশও বলেনি। সুতরাং সব দেশকে যদি আপনি উপেক্ষা করে চলার মতো সাহস বুকে ধরেন, ওইটুকু 86 বছরের বুকে কত সাহস আছে, ধকপকানি কতটুকু আছে আমি খবর রাখি না, কিন্তু আপনার ধকপকানি কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং হাসপাতালের ভেতরে কিন্তু আপনাকে লাইন দিতে হবে, অথবা বিদেশে চিকিৎসার জন্য আপনাকে প্লেন ধরতে হবে। আপনি সেই ব্যবস্থা করুন। আমরা সকলে আপনার শুভার্থী, আপনার শুভকামনা করছি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আসসালামু আলাইকুম। আমি লম্বা কোনো আলোচনা করবো না, আমি শুধু আপনাদেরকে বলতে চাই এনসিপি দলটা সরকারি দল, এতে আপনাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকার কথা না, আমার কোনো সন্দেহ নেই। আমি নির্দ্বিধায় বলতে পারি এটা সরকারি দল, এটা সরকার তৈরি করেছে, সরকার এটাকে সব রকম পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং অসংখ্য অসংখ্য উদাহরণ আছে যে এই সরকারি দলের সুবিধা সবকিছুই এরা ভোগ করেছে। এরা প্রচুর অন্যায় করেছে, নাম কোনো মামলা হয় না। এদের লোকজনের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ উঠেছে, লুটপাটের অভিযোগ উঠেছে, ছিনতাইয়ের অভিযোগ উঠেছে, চাঁদাবাজির অভিযোগ উঠেছে, অনিয়ম দুর্নীতি নিয়োগ, এগুলো অভিযোগ উঠেছে। এদের বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপরন্তু দেশে হাজার হাজার মানুষ মবের শিকার হলে পরে সেই মানুষগুলোর জন্য পুলিশ বিডিআর কেউ আগে আসে, বিজেপি কেউ এগিয়ে আসে না। কিন্তু এনসিপি গোপালগঞ্জে যখন বিপদে পড়েছে তাকে বাঁচিয়ে আনার জন্য আর্মি এগিয়ে গেছে, কারণ সরকারি দল। এরা যখনই যা করেছে কোনো কিছুতে সরকার বাধা দেয়নি। এরা গিয়ে যখন মন চায় প্রথম আলো ভাঙে, রেল স্টার ভাঙে, সংসদ ভবন ভাঙচুর করে, সংসদ ভবনে আগুন লাগিয়ে দেয়, এদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় না। এই যখন অবস্থা, তখন নির্বাচনের মাঠে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের সাথে জামাত ইসলামীর যোগাযোগ, জামাত ইসলামী সেখানে রিঅ্যাকশন করছে। এই দলের একজন প্রার্থী হান্নান মাসুদ, এই হান্নান মাসুদ যখন নোয়াখালী থেকে এমন হুঙ্কার দেন যে নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসুদের এবং তার
দলের নেতাকর্মীদের উপরে হামলার যে অভিযোগের প্রেক্ষিতে তিনি কি বলছেন, তার বক্তব্য হচ্ছে যে এটা প্রকাশ হয়েছে খবরটা ধরেন 30 জানুয়ারি রাত 7:28। আমি টাইমটা কেন বলছি এর কারণ আছে। রাত 7:28 হচ্ছে সমর্থকদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন নোয়াখালীর 6 আসনের 11 দলীয় জোটের প্রার্থী এবং এনসিপি কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন আগামী 2 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করতে হবে, অন্যথায় তিনি নির্বাচনের মাঠ ছেড়ে দিবেন। মানে হচ্ছে 7:30টার দিকে এই হুমকি দিয়েছিলেন, 8:30 9:30টার মধ্যে গ্রেফতার না হলে ছেড়ে দিবেন। আমার ইস্যু হলো তার লোক গ্রেফতার হয়েছে কি হয় নাই এইটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হলো ভিন্ন জায়গায় হলো নোয়াখালীতে যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় বিএনপি এবং এনসিপি 2 দলই দায়ী। আমরা একেবারে প্রাথমিক তথ্যই আমরা প্রথমে পেয়েছিলাম, সেটা হলো যে সেখানে একটা ফেরিঘাট সেটা উদ্বোধন হয়েছে, উদ্বোধনের দিনই লুটপাটটা কে বেশি করবে, মানে লুটপাটের ভাগ কার পকেটে যাবে, এইটা নিয়ে এনসিপি এবং বিএনপির মধ্যে বাজাবাজি হয়েছিল। দেখেন খবরটা ছিল এরকম যে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। শুক্রবার 30 জানুয়ারি বিকেলে হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায় ফেরি উদ্বোধনের খবরে বিএনপি ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাটে উপস্থিত হয়। এ সময়ে উদ্বোধনের কৃতিত্ব নেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষ চলাকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। নলিয়াচর এলাকার বাসিন্দা নূর হোসেন জানান ফেরির ক্রেডিট নেওয়া নিয়ে 2 গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। বিষয়টা শুধু ক্রেডিটে না, বিষয়টা হচ্ছে ওখানকার ফেরির ইজারার ভাগাভাগি নিয়ে, কে ওই ফেরির টাকা খাবে। এই হান্নান মাসুদ সে যে হুমকি দিল সে নির্বাচনই ছেড়ে দিবে, সে তার নেতাকর্মীরা ওখানে কতটা দায়ী এটা কি খতিয়ে দেখলো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।